আপনি যৌক্তিক দাবিকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে দমন করতেছেন। কেন এখনও চাঁদাবাজি হচ্ছে, খুন হচ্ছে, কেন এখনও ধর্ষণ হচ্ছে? ছাত্র সমাজের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। যেহেতু আমরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে, বিভিন্ন লাইব্রেরি এবং হল থেকে, বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে মিছিলে নিয়ে নেমেছিলাম এবং সেই মিছিল থেকে এই অভ্যুত্থান। এবং এখন আমরা যে পরিস্থিতিটা দেখছি যে পুরো রাষ্ট্র ব্যবস্থাটায় একটা অস্থিরতা এবং বিদেশির যে ইনভেস্টমেন্ট, দেশে নির্বাচন না থাকা বা একটা স্থিতিশীল সরকার ব্যবস্থা না থাকার কারণে সেই ইনভেস্টমেন্টগুলো আসতেছে না এবং মিল কল কারখানাগুলো সুন্দরভাবে যে চলবে সেগুলো ঠিক সেভাবে করে আসলে চলতেছে না। এটা বাস্তব, আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের এই সরকারের প্রতি আকুণ্ঠ সমর্থন ছিল, ভালোবাসা ছিল, সহমর্মিতা ছিল, সহযোগিতা ছিল শুরুর দিক থেকে। কিন্তু আমরা যখন দেখেছি যে জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে এই সরকার সক্ষম হচ্ছে না এবং অগ্রগামী হচ্ছে না। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা, পুনর্বাসন, শহীদদের পুনর্বাসন এবং যারা এই 16 বছর লুটপাট করেছে, গুম করেছে, খুন করেছে, অত্যাচার করেছে, তাদের বিচার, জুলাই সনদ এবং সব রাজনৈতিক শক্তি, অভ্যুত্থানের শক্তিগুলোকে সাথে নিয়ে সরকার যে কাজ করবে, সেই যে আন্তরিকতার অভাব, সেখানে কাউকে বেশি প্রায়োরিটি দেওয়া, কাউকে ছুঁড়ে ফেলা, কাউকে কোলে নেওয়া, কাউকে পায়ে ঠেলা, এই ধরনের কার্যক্রমের কারণে সেই জায়গাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। যে কারণে মনে হচ্ছে যে এখন আসলে ছাত্রদের যে যায়, কারণ গ্রামে গঞ্জে যখন আমরা যাই, শহরে বন্দরে যখন ঘুরে বেড়াই, তখন কিন্তু আমি সমন্বয়ক না উপদেষ্টা না কি সেটা কিন্তু তারা জানে না। তারা জানে যে আমি একজন ছাত্র নেতা, তার মানেই হচ্ছে আমি অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্টেক এবং আমি সরকার পরিচালনা করতেছি, মানে ইনডাইরেক্টলি, সরকারে আমার প্রতিনিধিত্ব আছে। সেভাবেই তারা প্রশ্ন করে, বাবা তোমরা তো দেশ স্বাধীন করলা, এভাবেই বলে, দেশ স্বাধীন করলা, বাবা তোমরা তো শেখ হাসিনার হটাইলা, তাহলে এখন রাষ্ট্রের এই অবস্থাপনা কেন এখনও চাঁদাবাজি হচ্ছে, কেন এখনও খুন হচ্ছে, কেন এখনও ধর্ষণ হচ্ছে, কেন এই সমস্যার সমাধান হচ্ছে না, কেন সেই সমস্যার সমাধান হচ্ছে না? আমরা তাদেরকে কি বলবো? যারা এখন সরকারের জায়গা থেকে সরকার পরিচালনা করছেন, তারা সবাই তো আসলে আমাদের মতামত নিয়ে কাজ করছেন না। দেখেন, আমরা সেই 5 আগস্টের সময় থেকেই রূপরেখা দিয়ে আসছি। আমাদের কাছে যেটা বাস্তবসম্মত ছিল সেটা হলো পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে যেখানে অভ্যুত্থান হয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে সেখানে একটা বিপ্লবী সরকার অথবা জাতীয় সরকার হয়। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি সরকারে বসার পরে ওনার প্রথম যে কাজটা করা দরকার ছিল বা উনাকে সহকারে যেটা করা দরকার ছিল, একটা বিপ্লবী সরকার। আমরা সবাই অপেক্ষমান ছিলাম এই শাহবাগ এই এরিয়াতে, অথবা একটা জাতীয় সরকার। কিন্তু সেটা না হয়ে আমরা দেখলাম যে ক্যান্টনমেন্টে, গণভবনে কোথায় কার সাথে বসে মিটিং করে একটা ইন্টারিম গভর্নমেন্ট একটা প্রকাশ করা হলো। এইটা তো বাংলাদেশে যে একটা ব্যর্থ সরকার ব্যবস্থা, প্রশাসনিকভাবে অক্ষম একটা সরকার ব্যবস্থা, মাজাভাঙ্গা সরকার ব্যবস্থা, সেটা তো এখন প্রমাণিত হচ্ছে, যেটা আমরা বারবার বলে এসেছি। দেখেন, 56টা মিনিস্ট্রি, সেখানে মাত্র 23 জন উপদেষ্টা। তো 23 জন উপদেষ্টা কীভাবে এতগুলো মিনিস্ট্রি চালাবে, যাদের অধিকাংশেরই রাজনৈতিক অভিজ্ঞতা নাই, অনেকেরই প্রশাসনিক অভিজ্ঞতা নাই? এখন প্রশ্ন জাগে যে তাহলে এই দেশে আর কি কোনো তরুণ দেশপ্রেমিক বিপ্লবীরা নাই, প্রবীণ অভিজ্ঞ দেশপ্রেমিকরা নাই, যাদেরকে আসলে এই উপদেষ্টাদের দায়িত্বগুলোতে বসানো যেত? অবশ্যই ছিল এবং এখনও আছে, কিন্তু কেন দেওয়া হচ্ছে না? কারণ ওই যেটা বললাম যে এই ইন্টারিম গভর্নমেন্টেরও অনেক উপদেষ্টারাই তাদের গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষমতার উচ্চাভিলাষকে সামনে রেখে তারা নিজেদের মতো করে সেখানে থেকে দল গঠন করছেন। তারা নিজেদের মতো করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম ফিল্ডে ছেড়ে দিচ্ছেন এবং সামনে আবারও তারা ক্ষমতায় আসবেন, দীর্ঘমেয়াদী সরকারে থাকবেন। এই মেকানিজমগুলো তারা আসলে সেখানে তৈরি করছেন।